হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন আল্লাহর কাছে শুকরিয়া। আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি এটা কিন্তু মূলত 28 অক্টোবরের ভিডিও। আমি অনেকদিন পরেই একটা বড় ভিডিও নিয়ে এলাম। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো আমার সমস্যাগুলো জানেন, কেউ উপলব্ধি করতে পারেন বা কেউ করতে পারেন না। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলছি। গত রমজান মাসের বেশ কিছুদিন আগে আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ডাক্তার দেখানো হয়। তো বিভিন্ন রিপোর্টে আসে যে আমার শাশুড়ির হার্টের বাল্ব 60% ড্যামেজ হয়ে গেছে এবং ডাক্তার বলেছিলেন এটা সার্জারি করতে হবে। তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আমার শাশুড়ির শরীরটা তখন ভালো ছিল না, একটু সুস্থ বোধ হলে তারপর অপারেশন করা হবে। আর ওষুধের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছিলেন ডাক্তার। মূলত ডাক্তার যখন যেভাবে যা বলেছে সেই অনুযায়ী কিন্তু আমার পরিবার বলতে আমার শ্বশুর, আমার হাজবেন্ড, আমার দুই ননদের হাজবেন্ডরা সবাই কিন্তু সেই মোতাবেকই কাজ করে যাচ্ছিলেন। এমন না যে সবাই সবার মন গড়া কাজ করে যাচ্ছিলেন আর ডাক্তারের কথা কেউ শুনছিলেন না, তা কিন্তু না বিষয়টা। ডাক্তার যখন যেভাবে যা বলেছে। তো আমার শ্বশুর বাসা যেহেতু কিশোরগঞ্জ জেলা শহরে, এখানের হসপিটালে তো ট্রিটমেন্ট হয়েছেই এবং ঢাকাতেও একটা সময় চিকিৎসা হয়েছে। বেশিরভাগ চিকিৎসা ঢাকাতেই হয়েছে, যেহেতু আমার ছোট ননদের বাসা ঢাকাতে, সেখানে থেকে হয়েছে, হসপিটালে রেখে হয়েছে। আর আমার বড় ননদের হাজবেন্ড যেহেতু আমার শ্বশুর বাসায় থাকে, তারা তো সবসময় আমার শাশুড়ির সাথে ছিল, ভালো মন্দ সবকিছুই তারা দেখেছে। আসা যাওয়াটাও তারাই বেশি করেছে। আমার শ্বশুর আসা যাওয়া করেছে, আমার হাজবেন্ডও আসা যাওয়া করেছে। এমনকি আমার হাজবেন্ড গিয়ে ঢাকায় তার মার সাথে ছিল হসপিটালে, আমার ননদ ছিল, জামাইরা ছিল, সবাই মিলে ঝিলে ছিল। এরপর হচ্ছে গিয়ে আমার শাশুড়িকে ঢাকা হার্ট ফাউন্ডেশন হসপিটাল থেকে ইবনে সিনায় নেওয়া হয়। সেখানে আবার বিভিন্ন টেস্ট করে দেখা যায় যে আমার শাশুড়ি একটা স্ট্রোক করেন এবং কিডনিতেও একটু সমস্যা দেখা যায়। তো সবকিছু মিলিয়ে ইবনে সিনা থেকে ডাক্তার বলেছিলেন বাসায় নিয়ে যেতে। ওখানেও বেশ কিছুদিন ছিল, থাকার পরে বলছে যে 10 দিন পরে কিছু করার লাগলে করবে সার্জারি, তো পরেরটা পরে দেখা যাবে। মূলত ডাক্তার আসলে বুঝেই পাঠিয়ে দিয়েছিলেন, আমরা হয়তো বুঝতে পারি নাই। তো ওখানে তো সিসিইউতে ভর্তি ছিল। তো আমাদের বাসার সবাই ভাবলো যে বাসায় এনে না উঠিয়ে যদি আবার এই কিশোরগঞ্জে এনে সিসিইউতে ভর্তি করা হয় তাহলে বেশি বেটার হবে, কারণ মার শ্বাসকষ্ট হচ্ছিল। তো ওই মোতাবেক মাকে ঠিকই ঢাকা থেকে কিশোরগঞ্জে আনা হয়, তবে তার বাসায় আর উঠানো হয় না। তাকে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হসপিটালে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে 2 দিন ছিল। তো প্রথম দিন আমার হাজবেন্ড গিয়েছিল সারা রাত এবং তারপর দিন দুপুর পর্যন্ত থেকে বাসায় চলে আসে। এরপর আমার ননদ ছিল, বড় ননদ। এরপর হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড পরদিন আবার যাবে এবং আমিও যাব। এই জন্যই কিন্তু এই মাছগুলো আনানো হয়েছিল। মানে এটা হচ্ছে 28 তারিখের কথাই বলতেছি। এই যে 28 তারিখ আমাকে একজন হেল্পিং হ্যান্ড খালা আমাকে এই মাছগুলো কুটে ধুয়ে ভালোভাবে সাহায্য করেছিলেন, কারণ আমার পক্ষে ওই মুহূর্তে মাছ কাটা সম্ভব হচ্ছিল না। আমার তো হাতে ব্যথা ছিল ওই মুহূর্তে। আর এই হাতে ব্যথার কারণে বাজার টাজারও তেমন করা হচ্ছিল না, কারণ কে কুটে বেছে ধুয়ে দেবে আমাকে। তো ভাগ্যে সেই খালাকে ওই দিন পেয়েছিলাম। তো মাছগুলো মূলত মায়ের উদ্দেশ্যে আনানো হয়েছিল। এই তো এখানে আমার খালা হচ্ছে এই ঘরবাড়ি সুন্দর করে ঝাড়মুছ করে দিচ্ছিলেন আমাকে। আর এরই মধ্যে হঠাৎ করে মেডিকেল থেকে ফোন আসে আমার হাজবেন্ডের কাছে যে আমার শাশুড়ি নাকি ছটফট করছিলেন, খুব অবস্থা খারাপ। এই কথা শুনে তার ছেলে মানে আনুষার বাবা দৌড়ে চলে যায়। আর ওই মুহূর্তে আমার মেয়ে স্কুলে ছিল, ওকে না নিয়েও বা আমি কেমনে যাই। তো আমার বাড়িওয়ালা ভাবির ছেলেকে দিয়ে আমার মেয়েকে স্কুল থেকে আনাই এবং আমি তড়ি ঘড়ি করে আমার শাশুড়ির জন্য এখান থেকে কয়েক পিস বোয়াল মাছ রান্না করি আর হচ্ছে গিয়ে কয়টা ভাত রান্না করি, কারণ অন্য কিছু করার মতো সময় ছিল না। তো আমি এগুলো নিয়ে যাই। এর মধ্যে আমার বাড়িওয়ালা ভাবিও বলেছিলেন যে তাকে নিয়ে যাই, সেও যাবেন। তো সেই মোতাবেক তাড়াতাড়ি করে জাস্ট একটু কোনো রকম গায়ে পানি ঢেলে একটু ফ্রেশ হয়ে তারপর বের হয়ে পড়ি। এই তো আর এই সবজি টবজিও এনেছিল আনুষার বাবা ওই দিন। ওই যে বললাম না বাজার টাজার করা হচ্ছিল না আমার হাতে ব্যথার কারণে। তো যাই হোক, এই সমস্ত কিছু আমি ফ্রিজের মধ্যে রেখে আমি দৌড়ে চলে যাই। আমার মেয়েও চলে আসে এর মধ্যে, জাস্ট ওকে কয়টা ভাত দেই। আমি জাস্ট 1-2 লোকমা মুখে কোনো রকম দিয়ে তারপর বের হয়ে পড়ি। তো আসলে ওই দিন আমি মূলত থাকার উদ্দেশ্যেই কাপড় চোপড় গুছিয়েও নিয়েছিলাম যে মেডিকেলে আমিও থাকবো, কিন্তু সেই সুযোগটা আর হলো না। আসলে কি বলবো, সবকিছুই তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখেন। আমি কথাগুলো আপনাদের মাঝে ঠিকই বলতেছি 3-4-5 মিনিটের মধ্যে, খুব ফাস্ট কথাগুলো বলতেছি, কিন্তু আমি তো জানি যে আমার ভেতরটা কেমন লাগছিল, কারণ 14টা বছর আমি এই পরিবারে বউ হয়ে এসেছি। 14 বছর আমি আমার শাশুড়িকে মা বলে ডেকেছি। তো এই তো আমি হটপটে ভাত নিয়েছিলাম, একটু মাছ নিয়েছিলাম। আবার আনুষার বাবাও না খেয়ে গিয়েছিল। তো ভাবলাম যে মায়ের সাথে যদি তার ছেলে একটু খায়। তো এইদিকে আবার আমার বাড়িওয়ালা ভাবি ফল কিনবে আমার শাশুড়ির জন্য। আমি বলছিলাম যে মার অবস্থা খুব একটা ভালো না, মা তো এখন এগুলো কিছুই খাবে না। কিন্তু আমার বাড়িওয়ালা ভাবিও নাছরবান্দা কিছুতেই শুনছিলেন না। এর জন্য মায়ের জন্য এখানে মালটা, আপেল, এই যে লাল আঙুর, এগুলো নিয়ে নিচ্ছিলেন। আর আমি ভাবিকে বারবার বলছিলাম ভাবি চলেন তাড়াতাড়ি। তো এই তো আমরা ফাইনালি চলে এলাম সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হসপিটালে। এরপর হচ্ছে আমরা চলে যাই মায়ের কাছে। গিয়ে দেখি মার যতটা খারাপ শুনেছিলাম বা আনুষার বাবা গিয়েও যে খারাপ মুহূর্তটা দেখেছিল, আমরা গিয়ে দেখি মা মোটামুটি আগের তুলনায় একটু ভালো ছিলেন। আমরা যাওয়ার পরে মা যেন আমাদেরকে দেখে
আরও অনেক বেশি কথা বলছিল, সবাই বারণ করা সত্ত্বেও মা শুধু কথাই বলে যাচ্ছিলেন। তো একটা পর্যায়ে আমি মাকে বললাম যে একটু আপনাকে আমি ফল কেটে দিই, ভাবি এনেছে। মা বলল যে না, খাবে না। তারপর জোর করে মাকে 2 পিস আঙুর ছিলে খাইয়েছিলাম। এরপর আমার বাড়িওয়ালা ভাবি বলছিলেন আর একটু খেতে, তখন মা বলছিলেন কেন, আমি আবার আসলে কি খাওয়াতে পারবা না? আবার আমি যখন আমার হাজবেন্ডকে ভাত দিয়েছি বলেছি যে তুমি তোমার নিজের হাতে মাকে খাইয়ে দাও, তুমিও খাও মাকেও খাইয়ে দাও। তখন মা 2 লোকমা কোনো মতে খেয়েছিলেন এবং মাছটা জাস্ট একটু চুষে ফেলে দিয়েছিলেন। তো আমি বলছিলাম মা, মাছ কি মজা হয় নাই? তখন মা বলছিলেন মজা হয়েছে, কিন্তু আমি তো খেতে পারি না, আমি আসলে কি আমাকে আবার মাছ খাওয়াইতে পারবা না? তখন আমি বলছিলাম কেন পারবো না, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে আসেন, আপনাকে আবার মাছ রান্না করে খাওয়াবো। এরপর আমার শাশুড়ির চুলগুলো আছড়ে আমি বেনুনি করে দিয়েছিলাম। এরপর হচ্ছে গিয়ে কি আর বলবো, মার যাওয়ার সময় হয়ে গিয়েছিল ঢাকাতে। তো মা তখন ওই মুহূর্তে বলছিলেন তার ছেলেকে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যা, কারণ ডাক্তার দেখানোর পরে ডাক্তার যদি আবার বলে চলে আসতে তাহলে তাড়াতাড়ি আবার আসা যাবে। কিন্তু আমরা কি জানতাম মা এভাবে যাচ্ছে আর আসবে অন্যভাবে? তো যাই হোক, মাকে নিয়ে এরপর যখন ঢাকা ইবনে সিনা হসপিটালে যাওয়া হয়, হসপিটালে যাওয়ার পর মুহূর্তেই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনে ছোট বড় সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আসলে আমি ছেলের বউ বা তিনি আমার শাশুড়ি মা, এই জন্য হয়তো পৃথিবী বিশ্বাস করবে না যে আমার বুকের ভেতরটা কেমন লাগতেছে, কিন্তু আমি তো জানি 14 বছর ধরে আমি আমার শাশুড়িকে মা ডেকেছি, ভালো মন্দ সবকিছু মিলিয়েই একে অন্যের সাথে জুড়ে ছিলাম, তাই না? তো আমি তো জানি আমার কতটা খারাপ লাগতেছে। তো এই ছিল কথা, সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার আম্মার জন্যও দোয়া করবেন, তার শরীরটাও খুব একটা ভালো না, আমার শাশুড়ির জন্যও সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।